চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের দাবি, নেতাকর্মীর প্রতিবাদে বিক্ষোভ। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কের উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা, চলাচলের অনুপযোগী রাস্তায় বাড়ছে ভোগান্তি। অঙ্কুরে ঝরে যায় প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি, ইশতেহারে থাকলেও হয় না বাস্তবায়ন, আড়ালেই থেকে যান নারী ভোটাররা। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় নওগাঁয় ইরি বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, শ্রমিক সংকট ও রাসায়নিক সারের বাড়তি দামের অভিযোগ। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। চুয়াডাঙ্গার জীবননগরে পৌর এলাকায় যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাদের হেফাজতে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, অভিযান পরিচালনার সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা বিএনপির কার্যালয় অফিসে নিয়ে যায় যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে ডাবলুর স্বজন এবং দলীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। জিজ্ঞাসাবাদের সময় ডাবলুকে মারধরের অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। তবে যৌথ বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে ডাবলুকে হাসপাতালে নেওয়া হয়। তার মরদেহ এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক, ঘটনার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? লাইবা, আমি এখন আছি ঠিক জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানে যারা নেতাকর্মী রয়েছে, উপজেলা বিএনপি নেতাকর্মী এবং কি জেলার নেতাকর্মীরাও কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছে। তারা কিন্তু বিক্ষোভ করছে। একটু দেখিয়ে রাখি যে আসলে আমার ঠিক পেছনেই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, তার মৃতদেহ কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রয়েছে। এরই মধ্যে কিন্তু শহরে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু আসলে অবরোধ করে রেখেছে, গাছের গুড়ি আসলে ফেলে রেখেছে স্থানীয় নেতাকর্মীরা, এবং তারা কিন্তু বিক্ষোভ চলাকালীন সময় আমার বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা হয়েছিল। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আসলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত না হবে এবং তারা আশ্বাস না দেবে, এবং সেনাবাহিনী যারা অভিযান পরিচালনা করছিল গতকাল রাতে, তারা কিন্তু এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যেই বিক্ষোভ যারা করছে তারা অবরুদ্ধ করে রেখেছে। আসলে গতকাল রাতে উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, অভিযান পরিচালনার সময় আসলে তাকে আটক করা হয়, এবং এই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অভিযান পরিচালনার সময় তার কাছ থেকে আসলে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদের কালে তিনি আসলে স্ট্রোক করেন। এর পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তিনি মারা যান। এছাড়া উপজেলা বিএনপির বেশ কিছু নেতাকর্মী তারাও অভিযোগ করছে যে শামসুজ্জামান ডাবলুকে সেনাবাহিনী কর্তৃক আসলে নির্যাতনের করা হয় এবং ব্যাপক মারপিটের কারণেই তিনি আসলে এই মারা যান। সবশেষ মিলিয়ে কিন্তু শেষ খবর পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে এবং পুলিশ কিন্তু এরই মধ্যে সুরতহাল করেছেন ডাবলুর লাশ, এবং এখন পর্যন্ত কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আসলে বিক্ষোভ করছে স্থানীয় নেতাকর্মীরা। সবশেষ মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাইবা, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।
বিষখালী নদী বিলীন করেছে কত মানুষের বসতভিটা তার হিসেব নেই বরগুনা 2 আসনের ভোটারদের। হিসেব নেই কত মানুষের জীবিকার সন্ধানও মিলেছে এই নদীর বুকে। তাই তো এবার এই আসনে নির্বাচনে 8 প্রার্থীর মধ্যে তারা এমন প্রার্থীকেই বেছে নেবেন যার নেতৃত্বে ঘটবে সাধ ও সাধ্যের অপূর্ব সম্মেলন। বগুড়া সদর, কোতোয়ালী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা 1 আসন, এই আসনে নির্বাচনের খবর জানাতে শহরের সদর রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, বরগুনায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানতে চাইছি, আর ভোটার এবং প্রার্থীরা কি বলছেন? লাইবা, ভোটারদের সঙ্গে আমার কথা হয়েছে। মূলত ভোটারদের যে চাওয়া পাওয়া বা পাওয়া না পাওয়ার যে আক্ষেপ, সেটি কিন্তু ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু অনেক উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা এবং মাদক নির্মূলের যে রাজনীতিক কিংবা জনপ্রতিনিধিদের যে উদ্যোগ, সেটির কিন্তু উদাসীনতা এই ভোটাররা লক্ষ্য করেছেন। এবং এই অঞ্চলে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষরা, যারা ভোটাররা রয়েছে, তারা কিন্তু মনে করেছিলেন যে এই অঞ্চলে শিল্প কারখানা কিংবা তাদের যে কর্মসংস্থানের একটি আশা তারা করেছিলেন, সেটিও কিন্তু তারা দেখতে পায়নি। বিশেষ করে এই অঞ্চলে কোনো ধরনের কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। এবং বরগুনার এই যে 3টি উপজেলা নিয়ে, মূলত বরগুনা সদর এবং আমতলী এবং তালতলী, এই 3টি উপজেলা নিয়ে বরগুনায় 1 আসন, এবং এই 1 আসন কিন্তু পর্যটনের একটি আপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তালতলীতে 3টি পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলো একেবারে প্রাকৃতিক যে পর্যটন কেন্দ্র। এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় সবই দেখা যায় এখানে। কিন্তু শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলে কিন্তু পর্যটনের আপার সম্ভাবনা থাকলেও কিন্তু সেটি কাজে লাগছে না, এবং সেটির প্রভাবও কিন্তু এই অঞ্চলের যে কৃষি অর্থনীতি, সেগুলোর উপরে প্রভাব পড়ছে। বিশেষ করে এখানে কৃষি ক্ষেত্রে আধুনিক যে কৃষি ব্যবস্থাপনা, সেটিও কিন্তু এখানে নেই। বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, কিন্তু এখানে কোনো হিমাগার না থাকার কারণে কিন্তু এই আলুগুলো নষ্ট হয়। এবং এই এলাকার যে মূলত সদরের যে একটি 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, সেটিও কিন্তু কোনো ধরনের চিকিৎসার যে ব্যবস্থা এখানে তেমন নেই। যেগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট রয়েছে। এবং এই যে বরগুনা সদরের যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নেওয়ার জন্য যে উপজেলাগুলো রয়েছে, মূলত সেই উপজেলাগুলো কিন্তু মূলত রাত 8টা কিংবা 9টার পর থেকে কিন্তু এই উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়। এবং এই যে আসনের যারা ভোটাররা রয়েছে, নতুন ভোটাররা, তারা চাচ্ছেন যে অবাধ এবং সুষ্ঠুভাবে এই বরগুনায় যেন ভোট অনুষ্ঠিত হয়। দর্শক, আমাদের এখন টেলিভিশন নিয়মিত আয়োজন ভোটের ইশতেহার, সেটি কিন্তু বিকেল 4টায় অনুষ্ঠিত হবে, এবং দর্শক আপনাদের আমন্ত্রিত সেই অনুষ্ঠান দেখার জন্য। বরিশালে কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। সরবরাহ ঘাটতিকে কেন্দ্র করে বাড়তি দরে বিক্রির অভিযোগ করছেন ভোক্তারা। এ নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, গ্যাস সংকট নিয়ে ভোক্তারা কি বলছেন জানাবেন আমাদের। লাইবা, একটু জানিয়ে রাখি যে জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু বরিশালে যে গ্যাসের সংকট, সেটি দেখা দিয়েছে, এবং সেই থেকে কিন্তু এখন পর্যন্ত সেই সংকট কাটেনি। বরিশালে যে চাহিদা রয়েছে তার অর্ধেকেরও কম পরিমাণ গ্যাস কিন্তু সরবরাহ করা হচ্ছে প্রতিদিন, যার কারণে কিন্তু এই যে বাড়তি দাম, সেটির অভিযোগ ক্রেতারা করছেন। ক্রেতারা বলছেন যে সরকারি দাম 1306 টাকা হলেও সেখানে কিন্তু তাদের 1500 টাকা দিয়ে কিন্তু গ্যাসটি কিনতে হচ্ছে, যে কারণে কিছুটা সমস্যার মুখে পড়ছেন তারা। অন্যদিকে ব্যবসায়ীরা কিংবা যারা পরিবেশকরা রয়েছেন, তারা বলছেন যে গ্যাসের যে চাহিদা রয়েছে সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছে না, যার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর শীতলাখোলা এলাকায়। এখানে যে পরিবেশকের দোকানটির সামনে আমরা রয়েছি, সেটি কিন্তু বরিশালের একটি পুরনো এবং অনেক বড় পরিবেশকের কার্যালয়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের 300টি সিলিন্ডারের চাহিদা প্রতিদিন থাকলেও সেখানে কিন্তু তারা পাচ্ছেন মাত্র 100 থেকে 120টি 25টি সিলিন্ডার, যার কারণে কিন্তু সেই সিলিন্ডারগুলোর বেচাকেনা শেষ হয়ে গেলেই তারা এই দোকানটি আসলে বন্ধ করে দেয়। এবং তারা বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং বেশি দামে কিন্তু তাদের এই পণ্য বিক্রি করতে হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে খুচরা পর্যায়ের দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোরও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আসলে গ্যাস সংকট থাকার কারণে কিন্তু তারা যে বেচা বিক্রি, সেটি কিন্তু ঠিকঠাক মতো করতে পারছেন না। তবে বলছেন যে স্বাভাবিক হয়ে গেলে আসলে দামটি আবার কমে আসবে, এবং তারা যে বেচাকেনা করবে সেটিও স্বাভাবিক
পর্যায়ে যাবে বলে তারা বলছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের একটি এলাকায় কিন্তু এলাকা ভেদে কিন্তু দাম দর ওঠানামা করছে। 1500 থেকে 1550 টাকায়ও কিছু কিছু জায়গায় বিক্রি হচ্ছে এই সিলিন্ডারের যে 12 কেজি ওজনের গ্যাসগুলো রয়েছে সেগুলো। এবং পরিবেশকরা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ কিন্তু কোম্পানিগুলো করতে পারছে না। বিশেষ করে বরিশালে 10 থেকে 15টি কোম্পানির যে গ্যাস সেগুলো কিন্তু আসাই বন্ধ রয়েছে। তো সেই কারণেই আসলে সংকটটা তীব্র হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকরা। তো বরিশাল থেকে এই ছিল গ্যাসের সর্বশেষ আমার কাছে। লাবিবা, বরিশালে এখনও কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট, আর সে খবরই জানাচ্ছিলেন অমিত হাসান। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। 95 হেক্টর ভূমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ পাওয়া 431 কোটি 68 লাখ টাকার প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে মাত্র 49 হেক্টর জমি অধিগ্রহণে। ফলে বাকি 46 হেক্টর জমির অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পুরো প্রকল্পে। থমকে গেছে সড়ক নির্মাণ কাজ। 6 বছরে 35 কিলোমিটার সড়কের মাত্র 6 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। কাজী মনিরুজ্জামান জানিয়েছেন বিস্তারিত। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পে 2018 সালে জেলা প্রশাসনের তৈরি প্রাক্কলনে পুরো 95 হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছিল প্রায় 432 কোটি টাকা। কিন্তু বাস্তবে অর্ধেকের একটু বেশি জমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে পুরো বরাদ্দ। এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 11টা কেস আমরা বুঝে পেয়েছি। তো এখানে ভূমি অধিগ্রহণে ধরা 431 কোটি টাকা। এই 11টা কেসেই এই 431 কোটি টাকা খরচ হয়ে গেছে। মানে বাকি 8টা কেসের জন্য আর কোনো টাকা আপাতত ডিপিপিতে ধরা নেই। শরীয়তপুর চাঁদপুর সড়কের পাপড়াইল এলাকার বাসিন্দা ইব্রাহিম সর্দার। ছোট একটি চায়ের দোকানেই তার জীবিকার একমাত্র ভরসা। টিন শেডের জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস। বর্ষা এলেই ঘর আর দোকান ডুবে যায় বৃষ্টির পানিতে। অথচ অধিগ্রহণ এলাকায় পড়ায় ঘর মেরামতেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। 5-6 বছর ধরে টাকা পয়সা দিতেছে না, ঘরের অবস্থা খারাপ, ঘরও থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, টাকা দিব করে ঘুরাইতেছে। ইব্রাহিমের মতো আরও শত শত জমির মালিক একই দুর্ভোগে দিন কাটাচ্ছেন। 6 বছরও পাননি ক্ষতিপূরণের টাকা। নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ নেই। আবার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে জমির বাজার মূল্য। সব মিলিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের বড় দুশ্চিন্তার কারণ। প্রথম পাইছি 4 ধারার নোটিশ, এরপর পেলাম 7 ধারার। 7 ধারার পাওয়ার পরে 3-4 মাসের মধ্যে এটা আপনারা টাকা টুকা পাই যাবেন। এখন তো যাই আর এখানে কিনতে গেলে দেন এই জায়গা ছিল 30-40 হাজার টাকা কাটা, এখন ইয়ে হয়ে গেছে 1.5 লাখ টাকা কাটা। টাকার চিন্তায় আছি, কষ্টে আছি। টাকাটা পেলে তো একটু জামাইবো খাইয়া যাইতাম, মরিয়া গেলে টাকা দিয়ে কি করুম কোন। 35 কিলোমিটার সড়কের বাকি 29 কিলোমিটার এখন খানাখন্দে ভরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। সময় নষ্ট, খরচ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। যে রাস্তা ভাঙ্গা, হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 30 কিলো রাস্তা সময় লাগবে আমাদের হাইস্ট 1 ঘন্টা, কিন্তু এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমরা 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকাতে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। সড়কের 8টি এলএকেসের আওতায় থাকা 46 হেক্টর জমি অধিগ্রহণ কেন বন্ধ এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। আপনি যেটা বলছেন, আই হ্যাভ টু চেক দ্য এস্টিমেট, ঠিক আছে? ওভার হলো কিনা আই ক্যান নট কমেন্ট। মেবি ইউ আর কনফিডেন্ট, বাট আমাকে এখন না দেখে, কারণ এটা আসলে কি ওভার হয়েছে কি হয় না, নাকি আদৌ টাকা কমই আসছে, টাকাই কি কম বরাদ্দ আসছে কিনা সেটাও দেখতে হবে। 2019-20 অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল 860 কোটি টাকা। অথচ ভূমি অধিগ্রহণে অর্থ সংকটে পড়ে থমকে গেছে পুরো উন্নয়ন। 35 কিলোমিটার এই সড়ক শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্র। সেই সড়ক অবহেলা আর দায়িত্বহীনতার কারণে প্রায় অচল। এই অঞ্চলের মানুষের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাকি জমির অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কটির নির্মাণ কাজ পুনরায় শুরু করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।
রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষা বিষয়ক 3 দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। It would be a missed opportunity if you don't spend some time on understanding what they did a few months back on this very city. What was their expectation? What was their aspirations? Why did they stood up in front of guns and gave their lives, knowingly it will happen? And one school student actually wrote a letter to the mother. Mom, forgive me. Dad, forgive me. I'm going to the street, joining my friends. You tried to stop me with high school kid. You tried to stop me, but I thought again and again. I'm not a coward. My friends are on the street, they are giving their lives. I cannot hide here sitting and hearing about that. So I'm leaving. Forgive me for that. If I don't come back, please forgive me. So it was not sudden outburst. It's very pre-planned things. I wish you will have some occasion to see the videos of the things that happened in the city of Dhaka. These are not new. It happened in Sri Lanka. It just happened in Nepal. It happened in a big way in Dhaka. What does education mean? What this university means? What the role of the teachers are all about? So they are the ones standing in front of the students trying to calm them down. Listen. Gave their lives and made it happen. Now it's election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. Undo everything that we are stuck up with. So there will be referendum. Adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. We didn't teach them in the classroom all those things. You are not taking courses on that. So where are we in the university? Who are we talking to? Today, they have formed their own political party. Very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street and then they are in the political party of their own. আমন ধান চাল ক্রয় মৌসুমে বগুড়ায় নির্ধারিত সময়ের আগে ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শিবগঞ্জের জামুরহাট খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ধান চাল সংগ্রহে মিলারদের ভূমিকা কেমন ছিল পুরোটা সময় জুড়ে জানতে চাইছি, আর খাদ্য বিভাগের কর্মকর্তারা কি বলছেন?
হ্যাঁ লাইবা, আপনি জানেন যে সারা দেশে এবারে কিন্তু 20শে নভেম্বর আমন মৌসুমের যে ধান চাল সংগ্রহ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বগুড়াতে ঠিক একইভাবে কিন্তু শুরু হয়েছে। মিল মালিকদের সাথে চুক্তি হয়েছে এবং যে ধানটি সংগ্রহ হবে সেটি কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করার কথা ছিল এবং তা করেছে। আর এবারে কিন্তু ধানের যে রেটটা দেওয়া হয়েছে, প্রতি কেজি ধান 34 টাকা কেজিতে কিনবে এবং মিল মালিকদের কাছে যে চাল কিনবে সেটি কিন্তু 50 টাকা কেজি দরে চাল কেনার কথা রয়েছে। আর এখানে বগুড়াতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, ধান কিনবে প্রায় 2000 মেট্রিক টন এবং চাল কেনার কথা ছিল 36,000 মেট্রিক টন এবং যে চাল সংগ্রহের যে সময় সেটি ছিল ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি কারণ জানুয়ারির 15 আগেই কিন্তু এখানে যে ধান এবং চালের যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কিন্তু ধান প্রায় 200 ভাগ বেশি কেনা হয়েছে এবং চাল কেনা হয়েছে 130 ভাগ। এখানে যদি আমি পরিসংখ্যান অনুসারে দেই, এখানে ধান কেনা হয়েছে যেখানে 2000 মেট্রিক টন কেনার কথা সেখানে 5000 মেট্রিক টন কেনা হয়েছে এবং চাল যেখানে 36,000 মেট্রিক টন কেনার কথা সেখানে 48,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। এখানে যে মিল মালিকরা যেটি বলছেন যে গত বছরগুলোতে তারা চাল দিতে পারেননি, কারণ সরকার যে চালের রেট দিয়েছিল তার তুলনায় বাজারে চালের দামটা অনেক বেশি ছিল, ফলে তারা কিন্তু সরকারকে চাল দেওয়ার কথা দেওয়া থাকলেও কিন্তু তারা দিতে পারেনি। একইভাবে ধানের এবারে মোটামুটি ধানের যে ফলন সেটি ভালো হয়েছে এবং কৃষকরাও দাম পেয়েছে এবং সে অনুসারে কৃষকরা কিন্তু মিল এখানে যে সরকারকে যে ধান দেওয়ার কথা সেটা কিন্তু পুরোপুরি দিয়েছে। এই জন্য যে সংগ্রহ অভিযান সেটা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে কমপ্লিট করতে পেরেছে। তো এই ছিল লাইবা আমার কাছে বগুড়ার যে ধান চাল সংগ্রহ তার সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন মাজেদুর রহমান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতি ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশের রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সক্ষমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা। আরও জানিয়েছেন আজিজুল সঞ্চার। পরিবর্তন হওয়া দরকার। চলতি পথে সহকর্মী নির্জনার সঙ্গে ভোট নিয়ে আলাপ জেবিন ইসলামের। আলাপের কেন্দ্রে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা দিক। ভোট চাইতে এলে কি প্রত্যাশার কথা জানাবেন সেই ভাবনাও ঠিক করছেন। আমরা আসলে সহানুভূতি চাই না, আমরা চাই যে আমাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের যে নারী অধিকারগুলো যে সেগুলো বাস্তবায়ন হবে। তবে ভোটে নিজেদের অধিকার নিয়ে যতটা সচেতন জেবিন নির্জনা, তৃণমূলের খেটে খাওয়া নারীদের কাছে ভোট কেবলই এলাকার উন্নয়নে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি, যা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তাদের। তাই তাদের কাছে ভোটের চেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই মুখ্য। তবে আক্ষেপের মাঝেও কেউ কেউ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক হানাহানি বন্ধ, ঘরে বাইরে নিরাপদে চলতে পারা আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য নিরসনের দাবি তুলেছেন। নারীদের জন্য সুষ্ঠু কর্মব্যবস্থার সুযোগ করে দিতে হবে, কেননা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তেমন কোনো সুযোগ সুবিধা নাই নারীদের জন্য। নারীরা আরও উন্নত কিছু করতে পারুক, এটা যে নারীদের শিক্ষা ব্যবস্থা সব কিছু আরেকটু উন্নত হোক, এটাই আমার একটা প্রত্যাশা। এদিকে গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার পরও ব্রাহ্মণবাড়িয়ায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, তাই নারীদের কর্মক্ষেত্রেও সীমিত। এজন্য শিল্পায়নের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি উদ্যোক্তাদের। এছাড়া নারী শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিও আছে নতুন সরকারের কাছে। যে দলে আসুক, আমরা ভালো মানুষ চাই, ভালো সমাজ চাই, ভালো দেশ চাই। মেয়েদের ঘর থেকে বাইরে আসি, ঘরে বাইরে কাজ করি, আমরা তো কোনো নিরাপত্তা পাই না। বুট যে সময় হে সময় মনে করেন আমাদের মতন গরিব চাষা বেশি যারা আছে হেরা মনে করেন আয়েসেরা আত ধরে ফা ধরে মা ডাহে বাপ ডাহে বুট শেষ আমরা চিনে না। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সহিংসতা বন্ধ সহ নারীর জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর দাবি নারী সংগঠনগুলোর। এরকম একটা সরকার আসুক যে সরকার নারী নির্যাতন বন্ধ করবে, নারীর ক্ষমতায়নের জন্য তারা আরও বেশি কাজ করবে, নারীর কর্মসংস্থান বের হবে এবং নারী পুরুষের যে সমতা, এমন অনেক আইন আছে আমাদের দেশে। সংবিধানে নারীর জন্য অনেক কিছু আছে। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে সম্পত্তিতে নারী অধিকার পাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২৬,০৮,০৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৬৬,৩৭৩ এবং নারী ভোটার ১২,৪১,৬৯৮ জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ পুরো দমে চলছে, ফলে পূর্ণতা পাবে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। ২০২৮ সালের জুনের মধ্যেই এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানান গণপূর্ত বিভাগ। দীর্ঘদিন পরে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলেও খুশি স্থানীয়রা। রিপন হোসেনের তথ্যে এবং এনামুল হকের ছবিতে প্রতিবেদন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন পালক। দীর্ঘ প্রতীক্ষার পর ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল পেতে যাচ্ছে যশোরবাসী। ২০১০ সালের আগস্টে শুরু হয় মেডিকেল কলেজের কার্যক্রম। এরপর এক যুগেরও বেশি সময় অর্থ বরাদ্দ জটিলতায় পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম। জানিয়ে বিভিন্ন সময় হয় আন্দোলন। অবশেষে গত জুনে শুরু হয় ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ, যাতে ব্যয় ধরা হয়েছে ৬৭৬ কোটি টাকা। কাজ চলছে পুরোদমে। এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও স্থানীয়রা। হসপিটালটা হলে আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্যই খুব সুবিধা হবে। আশাবাদী যে আমি ইন্টার্নশিপে যেতে যেতে ইনশাল্লাহ আমাদের হাসপাতালের কাজ অনেকটুকু আগায় যাবে, আমরা যাতে ওইটাতেই ইন্টার্ন করতে পারি। মেডিকেল কলেজ হাসপাতালের কাজ সম্পূর্ণ হলে আমাদের এই জনপদের বড় একটি অংশ সুবিধা পাবে। দ্রুত সময়ের ভিতরে এই হাসপাতালের কাজ শেষ যেন করা হয়, যে সময় নির্দিষ্ট সময় তার ভিতরেই কাজ শেষ করা হয় এবং কাজের মান যেন যথাযথ থাকে। কর্মকর্তারা জানান, চলমান প্রকল্প তৈরি হবে ১০ তলা বিশিষ্ট ৫০০ শয্যার হাসপাতাল। এছাড়া শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য ৪টি হোস্টেল, একটি নার্সিং কলেজ ভবন ও হোস্টেল, স্টাফ নার্স ডরমেটরি ভবন, ২১ ফ্ল্যাটের চিকিৎসক কোয়ার্টার, ২৪ ফ্ল্যাটের কর্মচারী কোয়ার্টার ও ৫০০ আসনের একটি অডিটোরিয়াম ছাড়াও থাকবে মসজিদ ও বৈদ্যুতিক সাবস্টেশন। এই মেডিকেল কলেজ হাসপাতালটি দ্রুত নির্মাণ হলে পরে আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে ৬ মাইল দূরত্বে গিয়ে ক্লিনিক্যাল ক্লাসসমূহ করতে হবে না। এতে করে শিক্ষার মান বাড়বে, আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সময় অনেক বাঁচবে। শিক্ষকরা বলছেন, হাসপাতালটির অভাবে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে ৫ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করানো হয়। এছাড়া ৯টি ব্যাচ এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে শেষ করেছে শিক্ষা কার্যক্রম। ফলে দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ হলেই শিক্ষার্থীদের কষ্ট কমার পাশাপাশি সুচিকিৎসা পাবে সাধারণ মানুষ। ছাত্রদের ক্লাস থেকে শুরু করে ক্লিনিক্যাল ক্লাস, এমনকি তারা রোগীদের সেবা দিতে পারবে। চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞান, সেটা তাদের আরও সহায়তা হবে। সর্বোপরি আমি মনে করি যশোর তথা এই অঞ্চলের মানুষজন আরও একটি উন্নত সেবার দ্বারগোড়ায় আর কি পৌঁছাবে। চলমান এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালের জুনে। এখন যশোর। মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা, কিন্তু প্রায় মাসখানেক ধরে সদর হাসপাতালের জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগীদের বাধ্য হয়ে বাইরের থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ কেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? লাইবা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর হাসপাতালে। আপনি যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জে কিন্তু প্রতিদিনই কুকুর, বিড়াল এবং অন্যান্য যে জলাতঙ্ক বহন করে এমন প্রাণীর কামড়ে বা আচরে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন প্রতিদিনই কিন্তু প্রায় ১৫০ জনের মতো গড়ে এখানে ভ্যাকসিন নিতে আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গত বছরের ১৬ ডিসেম্বর থেকে কিন্তু র্যাবিস যে ভ্যাকসিন, সেটা কিন্তু সরকারি সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যারা এখানে সেবা নিতে আসছে তাদেরকে কিন্তু বিনামূল্যে যে ভ্যাকসিন সেটা কিন্তু দিতে পারছে না। আমি কথা বলেছি যে ভ্যাকসিন যে যারা দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স সবুজ মিয়া, ভ্যাকসিন ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন সকাল 8:30 থেকে 2টা পর্যন্ত তাদের এই সেবা থাকে, কিন্তু যে সরবরাহ না থাকার কারণে তারা সরকারি ভ্যাকসিনটা দিতে পারছে না। যারা আসছেন তারা একটা ভ্যাকসিন বাহির থেকে কিনে নিয়ে আসছেন, যেটা 500 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে, সেটা দিয়েই কিন্তু 4 জন রোগী কিন্তু সেটা নিচ্ছেন।
এতে করে দেখা যায় যে যারা স্বল্প আয়ের মানুষ তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তাদের অনেকের টাকা না থাকার কারণে কিন্তু তারা ভ্যাকসিন না নিয়েও চলে গেছে, আবার পরবর্তীতে আসছেন। তো তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে সপ্তাহে 7 দিনের মধ্যেই 3টি কোর্স নিতে হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে 1 মাসের মধ্যে এই সরবরাহ স্বাভাবিক হবে। লাইবা। প্রচণ্ড ঠান্ডায় নওগাঁয় নষ্ট হয়েছে ইরি ও বোরো ধানের বীজতলা। এছাড়া শ্রমিক সংকট ও রাসায়নিক সারের বাড়তি দামে খরচ বেড়েছে আবাদে, যাতে জমিতে চারা রোপণেও হচ্ছে বিলম্ব। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। শস্যভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় প্রচণ্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে চলছে ইরি আর বোরো রোপণ। জেলার বিভিন্ন মাঠে মাঠে জমি প্রস্তুত ও রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষক। নওগাঁ সদর উপজেলার হারিয়াগাছি গ্রামের কৃষক হাফেজ মহসিন আলী 12 বিঘা জমি প্রস্তুত করেছেন ধান রোপণের জন্য। এরই মধ্যে 2 বিঘাতে রোপণ করেছেন ধান। এ মৌসুমে তার ডিএপি, পটাশ ও ইউরিয়া সারের প্রয়োজন অন্তত 25 বস্তা। সংকটের অজুহাতে ডিএপি সার বাজার থেকে কিনতে হচ্ছে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেশি দামে। এতে সারসহ অন্যান্য উপকরণ মিলে বিঘাতে খরচ বেড়েছে অন্তত 1000 টাকা। 12 বিঘা মাটির সার 9 বস্তা লাগবে, ডিএপি এরকম 10-12 বস্তা লাগবে, পটাশ মোটামুটি 4 থেকে 6 বস্তা লাগবে। তা আমরা তো সেই দামে পাইতেছি না, অনেক দাম, অনেক আমাদের খরচ হইতেছে। একই অবস্থা জেলার অন্য কৃষকদেরও। কৃষি কার্ড দিয়ে ডিলারের কাছে সরকারি মূল্যে সার পাওয়া গেলেও পূরণ হচ্ছে না প্রয়োজনীয় চাহিদা। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের থেকে। কৃষকরা জানান, ধান রোপণ থেকে শুরু করে কাটামাড়াই পর্যন্ত বিঘাতে খরচ হয় অন্তত 16 থেকে 18,000 টাকা। এই ধান যখন নতুন মৌসুমে বেচা কিনা শুরু হয় তখন আমরা ধানের দাম খুব একটা পাই না। সারের এখন ক্রাইসিস পাওয়া যাচ্ছে না সার বাজারে, যদিও পাওয়া যায় তাহলে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ডিএপি সারটা আমাদের চাহিদা মতো আমরা বরাদ্দ পাই না, ফলে বাজারে কৃত্রিম সংকট হচ্ছে। এবছর বোরো আবাদে জমিতে চারা রোপণে প্রায় 15 দিন দেরি হয়। এছাড়া প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হয় বীজতলা। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুনতে হচ্ছে চাষিদের। প্রচণ্ড ঠান্ডার কারণে শ্রমিকের সংকট, ঠান্ডার কারণে লেবার পাওয়া যাচ্ছে না, তারপরেও মনে করো বিচুনটা হলদা হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে না থাকায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চারা রোপণে কোনো প্রভাব পড়বে না বলছে কৃষি বিভাগ। এছাড়া চলতি মৌসুমে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলেও জানান কর্মকর্তারা। বিভিন্ন পরামর্শ দেওয়ার ফলে কৃষকরা সেগুলো নিয়েছে এবং বীজতলা যথেষ্ট ভালো আছে। সকল পর্যায় থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং আমরা ইউরিয়া, নন ইউরিয়া সকল প্রকার সার নিয়ে আমরা প্রস্তুত আছি। কোনো প্রকার সারের কোনো অভাব নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,73,270 হেক্টর জমিতে ইরি ও বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 11,50,000 টনের বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। আব্বাস আলী, এখন নওগাঁ। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।